সুনামগঞ্জ সরকারি কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজ আমরা পড়ব আমাদের সিলেবাসে নতুন যুক্ত হওয়া যে কটি পাঠ্য আছে তার ভিতরে নতুন যুক্ত হওয়া যে একটি কবিতার নাম সুচেতনা, লিখেছেন কবি জীবনানন্দ দাশ। কবিতার নাম সুচেতনা। তো ক্লাসের শুরুতেই যথা নিয়মে আমরা কবি পরিচিতি, কবি সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। জীবনানন্দ দাশের জন্ম 1899 সালে। কবি জীবনানন্দ দাশের যে বছর জন্ম, আমরা জানি যে সেই একই বছরে আরেকজন বিখ্যাত কবির জন্ম। নিশ্চয়ই তোমরা অনুমান করতে পেরেছ, 1899 সালে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম। একই বছরে দুজন নক্ষত্র কবির জন্ম। এটি একটি বিশেষ ঘটনা। কবি জীবনানন্দ দাশ সম্পর্কে বলতে গেলে তিনি আপাদমস্তক বাঙালি কবি। তিনি বাংলাদেশের যে রূপবৈচিত্র্য, বাংলাদেশের যে প্রকৃতি, তাকে সবচেয়ে নিবিড়ভাবে তুলে ধরেছেন যে রূপসী বাংলা কাব্যগ্রন্থের মাধ্যমে। সেই কাব্যগ্রন্থটি তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল। এটি আরেকটি বিস্ময়কর ঘটনা। কবির পিতার নাম সত্যানন্দ দাশ, মায়ের নাম কুসুম কুমারী দাস। এবং এটিও আরেকটি খুব বিশেষ ঘটনা যে তার মা একজন কবি এবং তার কিছু কবিতা অনেক বিখ্যাত, যেমন আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কাজে এমন একজন মায়ের পুত্র, তিনি যে উজ্জ্বল স্বাক্ষর রেখে যাবেন তার কাজে, এটাই আসলে হওয়ার কথা। কবি জীবনানন্দ দাশের সম্পর্কে বলতে গেলে আরো কিছু বিশেষ বিষয় সামনে আসবে। যেমন তিনি তো কবি হিসেবেই পরিচিত, আমরা যেটা জানি, আমরা যতদূর জানি। এবং তার মাত্র 6টি কাব্যগ্রন্থ প্রকাশিত, তার জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল। তার মধ্যে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, এই কাব্যগ্রন্থগুলো, বিশেষ 7টি তারার তিমির, এগুলো। এবং তার মৃত্যুর পরে অসংখ্য অপ্রকাশিত কবিতা প্রকাশ হয়েছে। এবং সবচেয়ে বিস্ময়কর যে তাকে শুধু কবি হিসেবেই জানা হতো, দীর্ঘদিন পরিচয় ছিল, কিন্তু এখন আমরা জানি যে তার মৃত্যুর পর তার রেখে যাওয়া অপ্রকাশিত এবং অজানি, মানে আমাদের অজানা ছিল, পাঠকের অজানা ছিল যে তিনি প্রায় 12টির মতো উপন্যাস লিখেছেন, এখনো পর্যন্ত প্রকাশিত। তার মৃত্যুর অনেকদিন পর 70-এর দশকে প্রকাশিত হয়েছে 12টির মতো উপন্যাস, অসংখ্য ছোট গল্প এবং একটি প্রবন্ধ গ্রন্থ। তার উপন্যাসের মধ্যে মাল্যবান, জলপাইহাটি, সুতীর্থ, বিভা, বাসমতির উপাখ্যান ইত্যাদি উপন্যাসগুলো বলা যায় কিছু নাম। এবং সেগুলো নিয়ে এখন রীতিমতো গবেষণা হচ্ছে বিভিন্ন স্তরে। তোমরা সেগুলো হয়তো ভবিষ্যতে জানতে পারবে আরো বিশেষভাবে। কবি জীবনানন্দ দাশ, তার কবিতার যে বৈশিষ্ট্য, সেই হিসেবে তাকে বলা যায় যে আধুনিক কবিতার বরপুত্র। মানে আমাদের বাংলা সাহিত্যে আধুনিক কবিতার বলা যায় যে প্রধান কবি জীবনানন্দ দাশ। তার যে শব্দ বৈচিত্র্য বলতে এটা আধুনিকতার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি শব্দ ব্যবহার করেছেন, খুব প্রচলিত শব্দ, কিন্তু সেগুলোকে ভাব গভীরতার সাথে প্রকাশ করেছেন, প্রয়োগ করেছেন। এবং তার যে সূক্ষ্ম এবং গভীর অনুভব প্রকাশ করেছেন বিভিন্ন উপমা চয়নের মাধ্যমে,
বিভিন্ন প্রতীক ব্যবহারের মাধ্যমে, কখনো প্রকৃতিকে অবলম্বন করেছেন তিনি, এবং বেশিরভাগ সময় তাকে একটা সময় প্রকৃতির কবি বলা হতো, একটা সময় নির্জনতার কবি আখ্যা দেওয়া হতো। কিন্তু সেটা অবশ্যই তার একটা বিশেষ বৈশিষ্ট্য বটে, কিন্তু শুধু সেটিই তার বৈশিষ্ট্য নয়, কারণ তিনি যে সমাজ সচেতন ছিলেন, ইতিহাস সচেতন ছিলেন, সেটা ক্রমেই প্রকাশ পাচ্ছে তার গদ্য গ্রন্থে। বা আমরা যে কবিতাটি আজকে পড়ব সেই কবিতার মাধ্যমেও আমরা দেখব যে তার ইতিহাস চেতনা, সমকাল চেতনা, তিনি যে সময়টায় তিনি জন্মগ্রহণ করেছেন, আমরা জানি যে সেটি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটোকেই তিনি তার দুটো বিশ্বযুদ্ধের ভেতর দিয়ে তার যে সময়কাল অতিবাহিত হয়েছে, এবং তিনি সেই যুদ্ধ, মৃত্যু, হত্যা, ক্ষুধা, অর্থনৈতিক মন্দা, দুর্ভিক্ষ সবকিছুই তিনি দেখেছেন। এবং এই যে সংকটকাল, এই ভয়াবহ সংকটকালের ভিতর দিয়ে তিনি বাংলাদেশের যে প্রকৃতি, তিনি বরিশালে জন্মগ্রহণ করেছেন, বরিশালের কবি, এবং জীবনের বেশিরভাগ সময় তিনি বরিশালে কাটিয়েছেন। তিনি শেষ 40-এর পর, তার বয়স 40-এর পর তিনি কলকাতা চলে যান, এবং কলকাতা থেকে আর তিনি ফেরেননি। ওখানেই তিনি ট্রাম দুর্ঘটনায় 1954 সালে আকস্মিক দুর্ঘটনায় তিনি মারা যান। আমরা হারাই বাংলা কবিতার নক্ষত্রকে। তো এই যে তার সমকাল সচেতনতা এবং এই বিষয়গুলো আমরা এই কবিতার মাধ্যমে আরো বিস্তারিত জানবো। আমরা এখন কবিতাটি পড়ব। আজকে আমরা কবিতাটি পড়ব জীবনানন্দ দাশের কবিতা। খুব মনোযোগ দিয়ে কিন্তু পড়তে হবে, এটা বলে রাখছি তোমাদের। এটি একটি পরামর্শ, কারণ এটি মনোযোগ ছাড়া তার কবিতায় কিছু কিছু বিভ্রান্তি থেকে যাওয়ার সম্ভাবনা আছে। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। অর্থাৎ সুচেতনাকে তিনি বলছেন এক দূরতর দ্বীপ। কবিতার নামই হচ্ছে সুচেতনা। সুচেতনা মানে শুভ চেতনা, সুচেতনা মানে শুভ বুদ্ধি, ভালো মানে ইতিবাচক মূল্যবোধ, এই সবকিছু, ভালো সবকিছুকেই তিনি সুচেতনা নামে অভিহিত করেছেন। এবং তিনি বলছেন সুচেতনা এখন আমাদের কাছে একটা দূরের দ্বীপ। দ্বীপ মানে কি? যে দূরে পানির মধ্যে হঠাৎ করে চর জেগে ওঠে, সেই দ্বীপের মতো চারদিকে পানি ঘেরা, সেটা সাধারণত লোকালয় থেকে দূরে থাকে। তো তিনি সেই দূরের কথা বলছেন, যেটি কিনা বিকেলের নক্ষত্রের কাছে। অর্থাৎ বিকেল বেলা, নক্ষত্র মানে তারা কিন্তু দিনের বেলা দেখা যায় না, সাধারণত বিকেল সন্ধ্যার দিকে আস্তে 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 সেটা স্পষ্ট হতে থাকে। তো তিনি বলছেন যে বিকেলের নক্ষত্রের কাছে, মানে এত দূর, নক্ষত্র যত দূরে, সুচেতনা এখন তত দূরে অবস্থান করছে, যেখানে দারুচিনি বনানীর ফাঁকে। অর্থাৎ দারুচিনির বন কিন্তু বাংলাদেশে নেই। তিনি এটাও কল্পনা করছেন যে জাভা দ্বীপের কথা। আমরা জানি যে ইন্দোনেশিয়ায় বা জাভায় দারুচিনির দ্বীপ আছে। সেইখানকার মানে কাল্পনিকভাবে তিনি বলছেন যে সেই বনে যেরকম নির্জনতা থাকে এবং বন জঙ্গল যেমন লোকালয় থেকে দূরে থাকে, ঠিক সেরকম দূরে অবস্থান করছে আমাদের শুভ চেতনা। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। অর্থাৎ এই পৃথিবীতে যে যুদ্ধ চলছে এবং যুদ্ধ, রক্ত, এর মাধ্যমে সফলতার যে প্রতিযোগিতা চলছে, সেটি আপাত সত্য, কিন্তু শেষ সত্য নয়। শেষ সত্য কি? শেষ সত্য হচ্ছে সেই সুচেতনা। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘোরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই, বন্ধু, পরিজন পড়ে আছে। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘোরে প্রাণ। রূঢ় রৌদ্র বলতে এখানে কি? রূঢ় মানে কঠিন,
রূঢ় মানে কঠিন, রৌদ্র বলতে এখানে কঠিন বাস্তবতা বোঝানো হয়েছে। এবং সেখানে ঘুরতে ঘুরতে এমন হয়েছে যে কবি যখন বলছেন যে আমার হাতেই ভাই বোন আত্মীয় পরিজন নিহত হয়ে পড়ে আছে, তখন তোমরা ভাববে যে কবি নিজেই কি সবাইকে হত্যা করেছেন নাকি? না, কবি এখানে প্রতিনিধি। যারা হত্যা করছে তারা কিন্তু আমাদেরই আত্মীয়, কারো না কারো আত্মীয়, আমার না হলেও কারো না কারো আত্মীয়, কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো পিতার সন্তান, কোনো না কোনো ভাইয়ের ভাই, বোনের ভাই। কাজেই সে তো অন্য গ্রহ থেকে আসেনি যে কিনা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, যে কিনা অন্যায়ভাবে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং মানুষকে শোষণ করছে। তারা তো ভিন্ন গ্রহ থেকে আসেনি, তারা আমাদেরই কেউ না কেউ। কাজে আমরা তাদেরই প্রতিনিধি যে আমাদেরই হাতে নিহত হয়ে পড়ে আছে, আমরা তো কোনো কিছু প্রতিকার করতে পারছি না। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। পৃথিবীর গভীর অসুখ, এই গভীর পৃথিবীর অসুখ হয় নাকি? অসুখ তো মানুষের হয়, প্রাণীর হয়, গাছেরও হতে পারে। কিন্তু পৃথিবীর কি প্রাণ আছে? হ্যাঁ, পৃথিবীরও প্রাণ আছে। পৃথিবীকে যখন আমরা পৃথিবীর এই যে আকাশ বাতাস, এই যে প্রকৃতি, মাটি, পানি, জলবায়ু, আবহাওয়া, এগুলো দিয়ে কিন্তু মানুষ যে বেঁচে আছে, মানুষের সভ্যতা টিকে আছে। সেই সভ্যতাকে ধ্বংসের পেছনেও মানুষেরই হাত আছে। আবার যেমন আমরা বলে থাকি যে বিজ্ঞান আবিষ্কার হয়েছে মানুষের জন্য, আবার বিজ্ঞানের মাধ্যমেই দেখা যাচ্ছে যে অ্যাটম বোমা বা এই যে তেজস্ক্রিয়তা বা এই যে আবহাওয়া, পরিবেশ নষ্ট হচ্ছে, এগুলো মানুষই আবিষ্কার করছে মানুষের ভালোর জন্য। আবার মানুষই সেটাকে অপপ্রয়োগ করছে। কাজেই মানুষ শেষ পর্যন্ত পৃথিবীর কাছে ঋণী, এবং মানুষ ঋণী, কিন্তু সেই ঋণ স্বীকার না করে আমরা পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছি। সুচেতনা এই পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। জীবনানন্দ দাশ বলছেন এই পথেই আলো জ্বালতে হবে, যদিও ধ্বংস, যদিও অসুখ, পৃথিবীর গভীর অসুখ, কিন্তু এই পথেই আলো জ্বেলে সভ্যতার ক্রমমুক্তি হবে। কিন্তু আসলে সেটা সময় সাপেক্ষ, কিন্তু শুরু করে দিতে হবে। ভাবলে হবে না যে আমি করব না, অমুকে করবে, তমুকে করবে, এরকম ভাবলে আসলে কাজ থেমে থাকবে। এবং মানুষ আসলে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেভাবেই। যখন শ্রমিক, যখন বিজ্ঞানী, যখন এই সভ্যতায় অবদান রাখে যে যারা, তারা কিন্তু আসলে বসে থাকে না, তারা কিন্তু কাজ করে যায়। কিন্তু তিনি বলছেন যে এই কাজ আসলে অনেক শতাব্দীর মনীষীর কাজ। হ্যাঁ, কারণ একদিনে এই মানব মুক্তি হবে না, কারণ মানুষ মানে এই যে সভ্যতাটি গড়েও উঠেছে অনেক বছর ধরে, এবং এই যে মানুষের ইতিবাচক দিকে যে মানুষকে মুক্তি দিতে হবে, সেই মুক্তিও আসলে একদিনের কথা না, সেই পথটা একদিনের না। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ, আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। অর্থাৎ এই যে বাতাস, এই যে সূর্যের আলো, এগুলো কিন্তু অনায়াস, পৃথিবীর কাছে মানুষ ঋণী, এটা আগেই বলা হয়েছে। এই বাতাস, এই সূর্যের আলোর কাছে আমরা ঋণী, এবং প্রায় ততদূর ভালো মানব সমাজ। প্রায়, লক্ষ্য করো, আমি এর পরের ক্লাসটাতেই জীবনানন্দ দাশের শব্দ নিয়ে আরেকটু আলোচনা করব, যে দেখো যে প্রায় ততদূর ভালো মানব সমাজ, এবং আমাদের মতো ক্লান্ত, এরপরে বলছেন ক্লান্তিহীন নাবিকের হাতে। আমরা ক্লান্ত, কিন্তু ক্লান্তিহীন নাবিকের হাতে আমরা এই ভার তুলে দেব, এবং আজ নয়, তিনি সাথে সাথে বলছেন আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এখানে বারবার লক্ষ্য করো যে
স্ববিরোধিতা প্রকাশ পাচ্ছে, এবং এটা জীবনানন্দ দাশের কবিতার একটা অনন্য বৈশিষ্ট্য। তিনি একবার বলছেন যে মাটি পৃথিবী টেনেছে সেই মধ্যাকর্ষণের টানে, বা এই পৃথিবীর টানে এই পৃথিবীতে এসেছি, আবার এসে বলছে যে না এলেই ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি, শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। অর্থাৎ এসেই যখন পড়েছি তখন দেখলাম যে পৃথিবীটা মন্দ নয়, এখানকার যে ভোর, এখানকার যে শিশির, এখানকার যে শিশির ছোঁয়া সকাল, এবং এই যে প্রকৃতি, এই প্রকৃতির কাছে বারবার ফিরে আসতে হবে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। অর্থাৎ মানুষের যা হবার নয়, এবং দেখছি যা হলো হবে, বিভিন্ন অনেক কিছু ঘটে যাচ্ছে, অনেক কিছু যা কিনা মানুষের যা হবার নয়, মানুষের যা হচ্ছে, মানে যা ঘটছে, যা ঘটার না, যা ঘটা উচিত না, সেসব ঘটে চলেছে। কিন্তু সবশেষে তিনি বলছেন শাশ্বত রাত্রির বুকে। শাশ্বত মানে চিরন্তন বা চিরায়ত, রাত তো চিরন্তন, কিন্তু সেই চিরন্তন রাতের বুক থেকেই আবার চিরন্তন সূর্য জেগে ওঠে, এবং সেই সূর্য ভোরকে ডেকে নিয়ে আসে। এই হচ্ছে আমাদের আজকের কবিতা পাঠ, এবং আমি আশা করি যে পরবর্তী ক্লাসে আমরা এই কবিতাটার আরেকটু আলোচনা করব, কারণ জীবনানন্দ দাশের কবিতায় এই খুব সামান্য ব্যাখ্যায় আসলে বোঝানো সম্ভব না, আরো একটু ব্যাখ্যা মনে হয় প্রয়োজন আছে। তোমরা কবিতাটা ভালো করে পড়বে, শব্দগুলো ভালো করে পড়বে, এবং যে কোনো প্রশ্নের জন্য প্রস্তুত থাকার জন্য তার কবিতা বারবার পাঠ করার কোনো বিকল্প নেই। ধন্যবাদ আজকের মতো।